লিটারের কথা আর কি জানে? আর কেউ জানে না স্যার। দেখো দেখো, জানোয়ারটা বিষ খেয়েছে মনে হচ্ছে। এ বাবা, বিষ কি করে পেলো? দেখে তো মনে হচ্ছে বাঁচার একদমই চান্স নেই। তার সিগনেচার স্টাইল বলতে ছিল শ্বাস রোধ করে মারা, তারপরে করাত জাতীয় ধারালো অস্ত্র দিয়ে দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা। আর বেশিক্ষণ কষ্ট হবে না। এটা আমার ফেভারিট কাজ, শোনা একদম মাখন। নমস্কার, দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গল্প যেখানে সত্যি, আবার সত্যি মানেই তো গল্প। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের পর্বে আপনি শুনবেন জয় সাহার লেখা পাকিস্তানি সিরিয়াল কিলার জাভেদ ইকবালের উপরে লেখা গল্প। একজন সাধারণ স্টিল রিফার্নিশের মজদুর থেকে এই জাভেদ কিভাবে হয়ে উঠেছিল গোটা পাকিস্তানের ত্রাস, কিভাবে পুরো পাকিস্তানি হুকুমত এই বিরলতম ঘটনায় কেঁপে উঠেছিল, সেই খণ্ডচিত্রই উঠে আসবে আজকের গল্পে। শুরু হচ্ছে আজকের গল্প, জাভেদ ইকবাল। এই সপ্তাহে তাহলে ডে ডিউটি? হ্যাঁ, আর কি, ডে ডিউটি। আমার আজকেই শেষ, কাল থেকে নাইট। বলছি, ওর তো সময় চলেই গেল। সব ব্যবস্থা হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে অ্যাসিড রাখার মতো বড় জায়গা পাওয়া যাচ্ছে না। কেন? বড় জায়গা দিয়ে কি হবে? তুমি কোর্টের অর্ডার কি ভুলে গেলে? অর্ডারে কি এটা লেখা আছে যে অ্যাসিড বড় জায়গাতেই রাখতে হবে? তা কেন? কিন্তু ওকে ফাঁসিকাঠ থেকে নামিয়ে বডিটা ছোট ছোট করে টুকরো করার পর অ্যাসিডে চোবানোর জন্য তো একটা গামলা জাতীয় পাত্র লাগবে। দাওয়াত দিচ্ছ নাকি কাউকে? তাহলে এত আয়োজন। আর দেখো, অর্ডারে যা লেখা হয় সব কি পালন করার দরকার? না মানে, একজনের এন্তেকালের পর তার দেহটাকে নিয়ে এত নিষ্ঠুর ব্যবহার কিভাবে করা যায়, মানে আল্লাহ জানে সত্যি। আর তাছাড়া আমরা তো ওই জানোয়ারটার মতো সিরিয়াল কিলার নই। কিন্তু ও যা করেছে তাতে ওর এই সাজাটাও কিছুই নয়। সেটা ঠিকই, কিন্তু যাই হোক, বাদ দাও, চলো জানোয়ারটার একটু ছাল ছাড়িয়ে আসি। চলো। দেখি, দাও চাবিটা দাও। হ্যাঁ, এই নাও। শালা হারামি। আর আবার শুয়ে আছে। আর শালা, আজ তোকে এই 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 আরে দেখো দেখো, জানোয়ারটা বিষ খেয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এ কি? হে বাবা, বিষ কি করে পেলো? দেখে তো মনে হচ্ছে বাঁচার একদমই চান্স নেই। মুখ থেকে তো গ্যাজলা বেরিয়ে গেছে। হে রামু, শম্ভু, তাড়াতাড়ি এদিকে আয়। আজ আমাদের পর্বে পাকিস্তানের সিরিয়াল কিলার জাভেদ ইকবালকে নিয়ে কিছু কথা। কথা মানে সেটা কথার চেয়েও অনেক বড় কিছু। এত নৃশংসতা, এত খুন, এত জিজ্ঞাসা, এত কাম, ক্রোধ এবং এত মাংস একটা গল্পে এইভাবে পাওয়া যাবে কিনা সন্দেহ। আর এর পুরোটাই বাস্তব। শতাধিক শিশু কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা থেকে যৌন হেনস্থা, মৃতদেহকে অসম্মান ও বিকৃত কামের মতো ঘটনা ঘটেছিল মাত্র 1 বছরের সময়কালের মধ্যে। অনেক দিনের জমানো বাসনাকে পূরণ করেছিল জাভেদ, যা ভিত নাড়িয়ে দিয়েছিল পাকিস্তানি হুকুমতের। সিরিয়াল কিলারদের ইতিহাসে জাভেদ ইকবাল হয়ে উঠল ভিকটিমের সংখ্যার দিক থেকে পাকিস্তান তথা বিশ্বের অন্যতম সেরা সিরিয়াল কিলার। আমাকে আমাকে এইভাবে মেরো না প্লিজ।
না না বাবু, আর বেশিক্ষণ কষ্ট হবে না। এখনই তোর গলার এই নলিটা, এই যে এই নলিটাতে আমি করাত বসাবো। এটা আমার ফেভারিট কাজ, শোনা একদম মাখন। জাভেদের ভিকটিমরা ছিল শিশু, কিশোর, ছেলে। ধর্ষণ, সেক্সুয়াল অ্যাবিউজ এবং সব শেষে হত্যা, এই ছিল কিলার জাভেদের অ্যাক্টিভিটি। জাভেদের ভিকটিমের সংখ্যা 100 ছাড়িয়ে যায়। সঠিক করে সংখ্যা বলা যায় না, তার কারণ জাভেদের ভিকটিমদের অনেকেই ছিল সমাজের প্রান্তিক নিম্নবর্গের সদস্য। ভিকটিম ছেলেরা প্রায় সবাই অনাথ বা সরকারি নথিতে আনরেজিস্টার্ড। সুতরাং এর ফলে অনেকের সংখ্যা যে অজানা থেকে গিয়েছে তা নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। আর ভিকটিমদের খোঁজ রাখার যেহেতু কেউ ছিল না, ফলে তার পুরো সুবিধে কাজে লাগিয়েছে খুনি। 1961 সালে পাকিস্তানের একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মায় জাভেদ ইকবাল। 8 ভাই বোনের মধ্যে জাভেদ ছিল ষষ্ঠ। লাহোরের ইসলামিয়া কলেজে পড়াশোনা চলতে চলতেই সে স্টিল রিফার্নিশের ব্যবসায় ঢুকে পড়ে। লাহোরের শাদবাগ অঞ্চলে সারা জীবন তার পৈতৃক বাড়িতেই সে বসবাস করেছিল, যা পরবর্তীকালে তার ক্রাইম স্পট হয়ে দাঁড়ায়। এই লেটারের কথা আর কে জানে? আর কেউ জানে না স্যার। ফার্স্ট মেলে লেটারটা এসেছে, ওকে, আমাকে দারোয়ান দিয়েছে। গুড। লিসেন, এক্ষুনি আমাদের পুলিশকে সব জানাতে হবে। স্যার 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 আমি বলি কি, লেটারের সূত্রটা ধরে আমরা একটু ছানবিন করে দেখি ঘটনাটা কতটা সত্যি। সেটা না জেনে পুলিশকে এই একটা ফেক কনফেশন ফরওয়ার্ড করলে আপনারও ফেস লস না হয়ে যায়। ইমিডিয়েটলি তুমি লেগে পড়ো ফারুক, কুইক। শোনো, এই লেটারের এক বর্ণ যদি সত্যি হয় তাহলে কত বড় খবর তুমি বুঝতে পারছো? এতগুলো বাচ্চা ছেলের প্রাণ, হরিবল। আই জাস্ট কান্ট ইম্যাজিন। এটা সারা পৃথিবীর কাছে একটা ব্রেকিং নিউজ হতে যাচ্ছে। জাভেদের ভিকটিমরা সবাই 6 থেকে 16 বছরের মধ্যে এবং সবাই ছেলে। তার সিগনেচার স্টাইল বলতে ছিল শ্বাসরোধ করে মারা, তারপরে করাত জাতীয় ধারালো অস্ত্র দিয়ে দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা, আর সবশেষে এই ছিন্ন বিচ্ছিন্ন দেহটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে মিশিয়ে সমস্ত প্রমাণ নষ্ট করা। 100 জনের ওপরে এই নারকীয় হত্যাকাণ্ড জাভেদ ঘটায় মাত্র 1 বছরে, 1998 থেকে 1999 এর মধ্যে। 1999 সালে জাভেদ লাহোরের একটি বিখ্যাত দৈনিক পত্রিকার অফিসে চিঠি পাঠিয়ে সমস্ত কিছু নিজের মুখেই স্বীকার করে। চিঠিতে সে জানায় তার ভিকটিমের সংখ্যা কতজন, তাদের সে কোন পদ্ধতিতে হত্যা করেছে এবং তাদের সামাজিক অবস্থা ও বয়সের একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণও দেয়। কিন্তু আশ্চর্য কথা হলো এই যে স্বীকারোক্তির কারণ হিসেবে জাভেদ জানায় সে নিজেই তার এই কাজকর্মে ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ে এবং সেই কারণেই সে অপরাধ কবুল করছে। একই সঙ্গে সে জানায় যে এরপর সে আত্মহত্যার পথই বেছে নেবে। এই চিঠির কথা জানাজানি হতেই পুলিশ লাহোর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করে। চিঠি যে এলাকা থেকে পোস্ট করা হয়েছিল সেই সূত্রে জাভেদ ইকবালের পৈতৃক ভিটে শাদবাগে পৌঁছয় পুলিশ এবং সেখানে 3 জন কিশোরের সঙ্গে অন্তরঙ্গ অবস্থাতেই গ্রেপ্তার করা হয় তাকে। বাড়ির দেওয়ালে অসংখ্য জায়গায় দেখা যায় রক্তের জমাট বাঁধা দাগ। যে যন্ত্র দিয়ে জাভেদ ভিকটিমদের বডিগুলোকে টুকরো টুকরো করত সেটাও পুলিশ পেল। বাড়ির পিছনে একটা নোংরা ফেলার ডাস্টবিনে নজর পড়ে পুলিশের, আর সেখানে তারা দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। পুলিশ দেখে সেখানে ছোট ছোট প্যাকেটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে থরে থরে মাংস, মানুষ পচা বিকট দুর্গন্ধ আর অ্যাসিডের ঝাঁঝে পুলিশের বাঘা বাঘা কর্মীরাও সেদিন অসুস্থ হয়ে পড়েছিলেন।
জাভেদের গ্রেপ্তারির পরবর্তীতে অনেকেই ভেবে দেখার চেষ্টা করেছেন তার এই নারকীয় হত্যাকাণ্ডে লিপ্ত হওয়ার কারণ কি হতে পারে। প্রতিদিন ওকে ছেলের মতো দেখতাম, আর আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে যেত। ওই রকম শান্ত কিন্তু রক্ত খুঁজে বেড়ানো চোখ আমি আর কখনো দেখি। এই কেসের তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারছিলাম পরতে পরতে নানা চমকপ্রদ কাহিনী। মনে হচ্ছিল যে কোনো থ্রিলার উপন্যাস পড়ছি। আমার মতো একজন চোর পুলিশ খেলা পুলিশের কাছে এই ধরনের কেস সত্যিই পড়ে পাওয়া 14 আনার মতো ছিল। আমি বুঝতে পারছিলাম এই কেসের তদন্ত আমাকে নিয়ে যাচ্ছে একটা অন্যতম উত্তেজনায়, একটা উচ্চতায়। আর কখনো কেউ হয়তো এই ধরনের কেস তদন্ত করার সুযোগ পাবে না। এটা অবশ্য আমি অনেক পরে বুঝেছিলাম। 1990-এর গোড়ার দিকে লাহোর পুলিশ জাভেদকে একবার অ্যারেস্ট করেছিল। একটা পথশিশুর সঙ্গে জাভেদের সমকামী যৌনতার অভিযোগে জাভেদকে অ্যারেস্ট করেছিল পুলিশ। পরে অবশ্য এই কেসে ছাড়া পায় জাভেদ, কিন্তু তার আগে জেলও খেটেছিল। বংশের এক ছেলে এভাবে এ ধরনের একটি জঘন্য অপরাধে ধরা পড়ল, লোকে শুনলে কি বলবে। এই গ্লানিতে জাভেদের মা হার্ট অ্যাটাক করে মারা যান। তখন অবশ্য জাভেদ ওই সমকামী কেসে জেল খাটছে। জেল থেকে বেরিয়ে জাভেদ মাকে আর দেখতে পায়নি। 8 ভাই বোনের মধ্যে মায়ের আদর সে কখনো খুব বেশি করে পায়নি। আসলে সংসার, স্বামী, সন্তানদের প্রতিপালন করতে করতে ক্লান্ত মা আর পারত না আলাদা করে কাউকে নজর দিতে। অথচ এতগুলো ভাই বোনের মধ্যে জাভেদই ছিল মা নেওটা। সেই মায়ের এমন মৃত্যুতেই তার মাথার আর ঠিক ছিল না। সে ঠিক করে এর প্রতিশোধ নিতেই হবে। প্রতিজ্ঞা করে নিজের মায়ের মৃত্যুর বদলা নিতে আরও 100টা মায়ের কোল ফাঁকা করবে সে। আর সেখান থেকেই ট্রিগার করে পুরোটা। জাভেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তৎকালীন পাকিস্তান সুপ্রিম কোর্টের জাজ রিট্রিবিউটিভ জাস্টিসের মাধ্যমে সাজা ঘোষণা করেন। ঠিক যে পদ্ধতিতে জাভেদ এই হত্যাকাণ্ডগুলো করেছে সেই পদ্ধতিতেই জাভেদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। জাভেদকে ফাঁসির হুকুম দেওয়া হয়। সেখানে ভিকটিমদের পরিবার ও পরিজনদের থাকার অনুমতিও দেওয়া হয়। এবং জাজ রায় লেখার সময় লেখেন, শুধু ফাঁসি দিলেই এই অপরাধীর সাজা হয়ে যায় না। ঠিক যেভাবে নিষ্পাপ শিশুদের নিথর দেহগুলোকে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করে অ্যাসিডে চুবিয়ে রাখত জাভেদ, ঠিক সেইভাবেই তার দেহকেও করা উচিত। কিন্তু এই রায় কার্যকর করে না সে দেশের সরকার। আন্তর্জাতিক মানবাধিকার আদালতও হস্তক্ষেপ করে। এই শুনানির ওপর স্থগিতাদেশ জারি করে সে দেশের সরকার। তৎকালীন ইন্টারনাল মিনিস্ট্রি কারণ হিসেবে দেখান যে এই শুনানি আসলে মানবাধিকার লঙ্ঘন করে। জাভেদের শুধু ফাঁসির হুকুম জারি হয়। কিন্তু ফাঁসির আগের রাতেই নিজের সেলে সে আত্মহত্যা করে। জাভেদ ইকবালের ঘটনা আমাদের সোসাইটিতে খুবই রেয়ার। তবে এই পর্যায়ে একটা মানুষকে কেন নামতে হলো তা নিয়েও সম্ভবত ভাবতে শেখায়। আঘাত, হয়তো প্রান্তিক যৌনতার অস্বীকৃতি, পুলিশি অতি সক্রিয়তা, সেক্সুয়াল ওরিয়েন্টেশনের ওপর চোখ রাঙানি এবং সর্বোপরি একজন মানুষের এভাবে অধঃপতন আসলে সমাজের সেই সব চেপে থাকা আগ্নেয়গিরির মুখ খুলে দেয়, যেগুলি মরে গিয়েও আসলে বারবার ফুটন্ত লাভা হয়ে ফিরে আসে এই সভ্যতার বুকে। আর হাসতে হাসতে অবলীলায় জাভেদের মতো বলে, না না বাবু, আর বেশিক্ষণ কষ্ট হবে না। এখনই তোর গলার এই নলিটা, এই যে এই নলিটাতে আমি কড়া বসাবো। এটা আমার ফেভারিট কাজ, একদম মাখন।
এতক্ষণ শুনছিলেন জয় সাহার লেখা জাভেদ ইকবাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অয়ন ভৌমিক, দিব্যজ্যোতি বসু, জয় সাহা, সঞ্জীব রাহা। গল্প পাঠে চাঁদরেই নিয়োগী এবং জাভেদ ইকবালের ভূমিকায় দেবতনু রাহা। এই গল্পের পোস্টার ডিজাইন এবং গ্রাফিক্স করেছেন সৌরদীপ ঘোষ। শব্দবিন্যাসে অনঞ্জন বন্দ্যোপাধ্যায়। সূত্রধর আমি সৌনক সান্যাল। পরিচালনা ও সৃজনশীল প্রযোজনা জয় সাহা। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। তাহলে পরের পর্বে দেখা ও শোনা হচ্ছে।